সাথে সবাই আমরা করি পূর্ণিস্তাই, আমরা প্রয়োজনে প্রতিবাদ জানাই, বিপদে আপদে দুহাত বাড়াই। বিটিএবি সাথে সবাই আমরা করি পূর্ণিস্তাই, আমরা প্রয়োজনে প্রতিবাদ জানাই, বিপদে আপদে দুহাত বাড়াই। বিটিএবি সাথে সবাই। পরিস্থিতি বিরূপ হলে অথই জলে পড়ে সবাই, কালো মেঘের ছায়া ঘনালে লোলুপ সুযোগ খুঁজে বেড়ায়। মন্দা আসে আর শঙ্কাও আছে, ভয় আর ভীতিও আছে, তোমাতে আমাতে চলো চলি মোরা হাতে হাত ধরে। বিটিএবি সাথে সবাই আমরা করি পূর্ণিস্তাই, আমরা প্রয়োজনে প্রতিবাদ জানাই, বিপদে আপদে দুহাত বাড়াই। বিটিএবি সাথে সবাই। নমস্কার। আজকে ফার্মাসি ওয়ার্কার্স ডে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকের দিনটি খুবই আনন্দের। আজকে আমরা আলোচনা গান বাজনার মাধ্যমে আজকের দিনটি আমরা পালন করব। শুরুতে আমরা আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তির ভাষণটা একটু শুনে নিই। প্রথমে আমাদের রাজ্য সম্পাদক অলোক রায়। নিযুক্ত প্রতিটি পরিষেবা প্রদানকারী কর্মীর কাছে একটি বিশেষ দিন। পিটিভির অন্তর্গত বিভিন্ন শাখা সংগঠন এই দিনটি সাড়ম্বরে পালন করে। এবারও উত্তরপাড়া কোন্নগর শাখা ফার্মেসি ওয়ার্কার্সদের ডে পালন করছে, জেনে খুব আনন্দিত হলাম, এবং তৎসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অতিমারির সময়ে সমস্ত রকম প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই অনুষ্ঠান এক বিশেষ দিক নির্দেশ। অতিমারির সময়ে জীবনকে বাজি রেখে ওষুধ সরবরাহ বহাল রাখা এই কর্মীদেরও এক অনন্য। ফার্মাসিউটিক্যাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল উত্তরপাড়া জোনের পক্ষ থেকে ফার্মাসি ওয়ার্কার্স ডেকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের সমস্ত ঔষধ ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা দীর্ঘদিন এই পেশায় রয়েছি, আমরা প্রতি বছর 6ই সেপ্টেম্বরকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করি, ফার্মাসি ওয়ার্কার্স ডে হিসাবে পালন করি। আমরা নিজেদেরকে ফার্মাসি ওয়ার্কার বলে মনে করি, তবে সরকারি বা আধিকারিক ক্ষেত্রে আমাদের স্বীকৃতি সেভাবে কিছু নেই। 70-এর দশকের শেষের দিকে হুগলি জেলায় ওষুধের দোকানদাররা ফার্মাসি ওয়ার্কার্স ডে শুভ সূচনা করেছিল প্রয়াত প্রখ্যাত ওষুধ ব্যবসায়ী সুকুমার দার নেতৃত্বে। এই দিনটি আমরা মূলত আমাদের দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করি, বিভিন্ন সভা সেমিনার করতাম, সবাইকে ব্যাজ ধারণ করিয়ে সপ্তাহে একদিন বন্ধ,
এবং পেশা ও প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য প্রত্যেকটা সদস্যদের কাছে আমরা লিফলেটের মাধ্যমে আমাদের বার্তা দিতাম। যদিও যারা সরকারি আধিকারিক বা যারা বিফার্ম এমফার্ম ফার্মাসিস্ট রয়েছেন, তারা আমাদের এই উদ্যোগকে খুব একটা গুরুত্ব দিতেন না, কারণ তাদের মনে এমন একটা ধারণা আছে যে আমরা যারা ঔষধ ব্যবসায়ী, আমরা কিছুতেই তাদের সঙ্গে একপন্থীতে বসতে পারি না। সারা বিশ্বে, বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গ্লোবাল হেলথ ওয়ার্কফোর্স হিসাবে ফার্মাসি ওয়ার্কার্সদের স্বীকৃতি দিয়েছে। এখন বলা যেতে পারে ফার্মাসি ওয়ার্কার্সরা কতটুকু শিক্ষিত, এই বিষয়ে কতটুকু পারদর্শী। বিষয়টা হচ্ছে, একটা আছে অ্যাকোয়ার্ড নলেজ, আরেকটা হচ্ছে পুঁথিগত বিদ্যার মধ্য দিয়ে যে শিক্ষা, সেই শিক্ষা। হয়তোবা ফার্মাসি পরিচালনের ক্ষেত্রে আমাদের যে পুঁথিগত বিদ্যা থাকার কথা, হয়তো সেইটুকু আমাদের নেই। কিন্তু বিগত দিনেও আমরা দেখেছি গ্রামের মানুষকে চিকিৎসা করতেন ভিলেজ ডাক্তাররা, যারা বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছে কম্পাউন্ডার হিসাবে থাকতেন। তাদের কোনো পুঁথিগত বিদ্যাও ছিল না, কোনো ডিগ্রিও ছিল না। তারা কিন্তু অ্যাকোয়ার্ড নলেজের মধ্য দিয়ে ডাক্তারি করতেন, এবং ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল তাদেরকে কোনো সরকার কখনো ঘাটানোর সাহস পায়নি বা তাদের বন্ধ করার চেষ্টা করেনি। একই রকমভাবে আমরা যারা ফার্মাসি ওয়ার্কার্স দীর্ঘদিন ধরে মানুষকে পরিষেবা দিয়ে আসছি, ডাক্তারের পরেই আমাদের ভূমিকা, ডাক্তারদের কাজটাই আমরা করে দিতাম। সেই জায়গাটায় আমরা মনে করি যে আমাদের সমাজে ফার্মাসি ওয়ার্কার্সদের অপরিসীম ভূমিকা রয়েছে, এবং আমরা যারা ফার্মাসি ওয়ার্কার্স, তার মধ্যে যারা ক্ষুদ্র পাইকারি ওষুধের দোকানের প্রোপ্রাইটার কাম ফার্মাসি ওয়ার্কার্স, তারা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করছিল যে আমাদেরকে প্রথাগতভাবে স্বীকৃতি দিয়ে ড্রাগ রুল 65C-তে যে কথা বলা আছে যে কোয়ালিফাইড পার্সন ছাড়া দোকান চালানো যাবে না, ওষুধে হাত দেওয়া যাবে না, সে জায়গাটা নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করছি। সে লড়াইয়ে আমরা একাডেমি অফ ফার্মাসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা শর্ট কোর্স ইতিমধ্যে করিয়েছিলাম, যদিও সেটা এখনো সরকারি মান্যতা পায়নি। কিন্তু আমরা নিজেরা বিশ্বাস করি যে আমরা যতটুকু সেই কোর্সের মাধ্যমে শিখেছি এবং আমাদের যে হাতে কলমের শিক্ষা, তার মধ্য দিয়ে আমরা একজন পাশ করা ফার্মাসিস্ট বা তথাকথিত ডি ফার্মাসিস্ট থেকে অনেক বেশি জানি। পাশ করা ফার্মাসিস্টরা ওষুধের দোকান চালানোর ক্ষেত্রে কোনো রকম ট্রেনিং নেন না, তারা শুধুমাত্র ওষুধ প্রস্তুতির জন্য যে শিক্ষা লাভ করে সেটাই তাদের ডিগ্রির মূল কথা। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে আমাদেরকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে এই ওষুধ দোকান চালানোর জন্য আমাদেরকে স্বীকৃতি দেয়া হোক, এই আবেদন আজকে এই ফার্মেসি ওয়ার্কার্স ডেতে করব। আর অনলাইন যে লাইসেন্স নবীকরণের বিষয় কেন্দ্রীয় সরকার যে আইন করেছে, পশ্চিমবঙ্গে সে আইন মানা হচ্ছে না। আমরা মনে করি এই আইনকেও মান্যতা দেওয়া উচিত। একটা অফলাইন লাইসেন্সকে অনলাইন করতে গেলে একজন ফার্মাসির মালিককে 3 মাস 4 মাস পর্যন্ত ঘুরতে হয়, কারণ যে পরিকাঠামো আমাদের এখানে ড্রাগ কন্ট্রোলে আছে সেটা অত্যন্ত অপ্রতুল। তার ফলে সেখানে কখনো দেখা যায় যে সেখানে লিঙ্ক থাকে না, সেখানে পরিষেবা থাকে না। স্বাভাবিকভাবে এগুলো বন্ধ হওয়া উচিত। ওই তথাকথিত ড্রাগ কন্ট্রোলের ভেষজ দপ্তরের যে তথাকথিত ওটিপি পাওয়া, যেটার কোনো মূল্যই নেই, সেটা আমরা মনে করি সেটা আরও সরলীকরণ করা। আজকের দিনে ফার্মাসি ওয়ার্কার্স ডেতে সমস্ত ফার্মাসি ওয়ার্কার্সদের আমি আবারও একবার শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ দা এবং দা। এবার আমরা আমাদের মূল আলোচনার যে বিষয় সেখানে প্রবেশ করব। আজকে আমাদের আলোচনা হচ্ছে রোল অফ ফার্মাসিস্ট
in retail medicine shop, a logical inquiry. এটা আমরা আজকে আলোচনা করব। এই ফার্মাসিস্ট বিষয়টা একটা কষ্টকাতর বিষয়, একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত। গুরুত্বপূর্ণ এই কারণে যে 1940 সালের যে ড্রাগ আইন হয়েছিল, সেই আইন অনুযায়ী একমাত্র ফার্মাসিস্ট ওষুধের দোকানে ওষুধ বিতরণ করতে বা ব্যবস্থাপনা করতে একদম অধিকারী। এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার একদিক দিয়ে এটা 1940 সালের নিয়ম, অতএব প্রায় শতাব্দী চলল। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতেও কি এই আইনটা সমানভাবে প্রযোজ্য? এই বিষয়ে আমরা আজকে ধীরে আলোচনায় এগোবো। আজকে আমরা বক্তাদের পেয়েছি, তার মধ্যে আমি শ্যামসুন্দর কুন্ডু মহাশয়, তাকে ডেকে নেব এক এক করে। শ্যামসুন্দর বাবু হচ্ছেন ফার্মাসি অ্যাসোসিয়েশন ডি ক্যাটাগরি অ্যাসোসিয়েশনের সম্পাদক। নমস্কার শ্যামসুন্দর বাবু। নমস্কার। আর এরপর ছাড়াও আমরা পেয়েছি একাডেমি অফ ফার্মাসি ম্যানেজমেন্ট এন্ড গাইডেন্স শ্রী অলোক দে মহাশয়কে আমি অলোক বাবুকে ডেকে নেব। নমস্কার অলোক। নমস্কার। আচ্ছা, জয়দীপ বাবু আমরা অল ইন্ডিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ফেডারেশনের সেক্রেটারি জয়দীপ সরকার মহাশয়কে আমরা আজকে পেয়েছি, ওনাকেও ডেকে নিচ্ছি আজকে। আচ্ছা, আমি বলবো। আচ্ছা, শ্যামসুন্দর বাবুকে প্রথম প্রশ্নটা করি আজকে। হ্যাঁ, বলুন। আজকে তো ফার্মাসি ওয়ার্কার্স ডে। আজকের এই দিনটিতে আমাদের যে রিটেল বন্ধুরা আছেন তারা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করে আসছেন, আপনারা জানেন। তাদের অভিজ্ঞতার ভিত্তিতে স্বীকৃতি দেওয়া হয়। আজকের দিনটা ওই জন্য মূলত পালন করা হয়। এই যে তাদের অভিজ্ঞতা, স্বীকৃতি, দাবি, এই বিষয়ে আপনার আমি প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা থেকে জানাচ্ছি। আজকের যে 6 সেপ্টেম্বর পিটিএবি যে 6 সেপ্টেম্বর ফার্মাসি ওয়ার্কার পালন করছে, এরকম একটা প্যান্ডেমিকের মধ্যেও একটা সুশৃঙ্খল ভাবে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রোগ্রামটা করছে। আমি সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে যারা এসেছেন বিশিষ্ট, যেমন আমার খুব শ্রদ্ধেয় জয়দেব বাবু, শঙ্কর বাবু যিনি অ্যাঙ্কারিং করছেন, তাকেও আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। ব্যাপারটা আমাদের কাছে খুব সহজ ব্যাপার, আমাদের কাছে খুব সহজ ব্যাপার লাগছে, কিন্তু সরকার এটাকে সহজভাবে নিচ্ছে না। তার পিছনে কারণ আছে অনেকগুলো প্রতিকূলতা হচ্ছে আইপিএ এটা পুরো মানে বিরোধিতা করছে আজকে প্রথম থেকেই করছে বিরোধিতা করছে এবং সরকারের আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন সময় এই ফার্মাসিস্ট নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে এবং আমরা সরকারকে বোঝাবার চেষ্টা করেছি বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে যেই সংখ্যক রিটেল দোকান ওয়েস্ট বেঙ্গলে আছে সেই অনুপাতে ফার্মাসিস্ট নেই কিন্তু দোকান পরিষেবাটা চলছে, সেটা কিন্তু একমাত্র ফার্মাসিস্ট এবং তার সহযোগী যাদেরকে আমরা ওয়ার্কার বলি, তাদের সহযোগিতায় এই মানে পরিষেবাটা সুষ্ঠুভাবে চলছে। কিন্তু আজকে যে আমাদের দাবি যে যারা ওয়ার্কার তাদেরকে একটা সার্টেন ট্রেনিং দিয়ে অন্তত যারা মেডিসিন কে কাউন্সিলিং করে ডিস্ট্রিবিউট করে কাউন্টারে, সেই ব্যাপারে দিয়ে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেন তার মাধ্যমিক থাকে এবং তাকে একটা ট্রেনিং এর ডিউরেশন ঠিক করবে সরকার।
সেটা 6 মাস 1 বছর সেটা ঠিক করবে সরকার। সরকারকে এই কথাটা বহুবার বলা হয়েছে, কিন্তু সরকারে আজ অবধি এটাকে কর্ণপাত করছেন না। কিন্তু আজকে এই পরিষেবাটাকে তো আমাদের প্রয়োজন পরিষেবা। অতিরিক্ত রিমোট ভিলেজে যে ওষুধ দোকানগুলো আছে সেই তো ফার্মাসিস্ট ওয়ার্কারই চালাচ্ছে। হঠাৎ করে একটা বিপদ হলে সামনে ওষুধ তুলে দিচ্ছে ফার্মেসি ওয়ার্কাররা। এইটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আজ অব্দি আমরা সরকারকে আমরা কিছুতেই বোঝাতে পারছি না যে আপনারা ফার্মেসি ওয়ার্কারদের নিয়ে চিন্তা করুন। আমি মনে করি যে একটা রিটেল দোকানে মিনিমাম 4 জন ম্যান পাওয়ার দরকার। তার মধ্যে একজন ফার্মাসিস্ট আর 3 জন হচ্ছে মালিক এবং ফার্মেসি ওয়ার্কার। তাহলে টোটাল দোকান হচ্ছে 50 থেকে 60,000 ওয়েস্ট বেঙ্গলে। তো কত লক্ষ লোক এই পরিবার সঙ্গে যুক্ত। তাদের যে রোলটা প্লে করছে তার কোনো কি মূল্য নেই? তার দ্বারা কি সমাজ হচ্ছে না? তার জন্য কি কিছু করার সরকারের নেই? আজকে মনে করুন যে এই একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, লকডাউন চলছে, এর মধ্যেও কিন্তু ওষুধগুলো তারা রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা ওষুধ পরিবেশন করে যাচ্ছে। তারা কিন্তু থেমে নেই। এর কি কোনো মূল্য নেই? আমরা বহুবার বলেছি যে সরকারকে যে এই ব্যাপারটা নিয়ে আপনারা সরকার একটু ভাবুন। লক্ষ লক্ষ মানুষের যে পরিষেবার সঙ্গে যুক্ত যারা ফার্মেসি ওয়ার্কার, তাদের কথা একবার ভাবুন। এর জন্য আমাদেরকে বিফার্ম, ডিপ্লোমা, এমফার্মে কোনো প্রয়োজন নেই। এই পরিষেবাটা এমন একটা পরিষেবা আমি মনে করি যে পরিষেবার জন্য যে ডিপ্লোমাকেই রাখতে হবে, বিফার্মকেই রাখতে হবে, কি এমফার্মকেই রাখতে হবে, সেটা কিন্তু নয়। আজকে ডিপ্লোমা, বিফার্ম, এমফার্ম এরা কিন্তু পরিষেবা ঠিক মতো আসবে না এই পরিষেবায়। কারণ তারা বিভিন্ন চাকরি আছে, তাদের লাইফের আরো উন্নত ব্যাপার আছে, আবার ট্রেনিং এর ব্যাপার আছে। কিন্তু এই দোকানের সঙ্গে কিন্তু এই ফার্মেসি ওয়ার্কারদেরই প্রয়োজন হচ্ছে। এরা কিন্তু সরতে পারছে না এই জায়গার থেকে, তারা কিন্তু সরে যাচ্ছে। গিয়ে এই জায়গায় কিন্তু আমরা ডিপ্লোমা, এমফার্ম, বিফার্মকে পাচ্ছি না, সবসময় পাচ্ছি না, বা একদম সঠিকভাবে বলতে পারছি না, গ্যারান্টি দিয়ে বলতে পারছি না সারা জীবন একটা ডিপ্লোমা ওই রিটেল দোকানেই কাজ করবে, সারা জীবন একটা বিফার্ম ওই রিটেল দোকানেই কাজ করবে। এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি তো ওষুধ পরিষেবাটাকে বন্ধ রাখতে পারবো না, আমার ওষুধ পরিষেবা চালু রাখতেই হবে। সেই জন্য চালু রাখতে গেলে যারা ফার্মেসি ওয়ার্কার আছে, যারা সহকারী একজন ফার্মাসি, রেকগনাইজ ফার্মাসি একটা দোকানে আছে, সেই ফার্মাসিস্টদের সঙ্গে সহযোগিতা যারা করছেন তাদেরকে আমরা সহযোগী ফার্মাসি বা ফার্মেসি ওয়ার্কার বলে থাকি। এই ফার্মেসি ওয়ার্কারদের ভবিষ্যৎ চিন্তা করা হোক। সরকারের কাছে আমার পক্ষ থেকে দাবি, আমাদের পিটিএবির পক্ষ থেকে দাবি, এবং প্রতিটি কেমিস্ট, ড্রাগিস্ট সবের পক্ষ থেকে আমার দাবি যে এই ফার্মেসি ওয়ার্কারদের একটা সার্টেন ট্রেনিং দেওয়া হোক। তাদের মিনিমাম শিক্ষকতার যোগ্যতা মাধ্যমিক হোক, থাকাটা আবশ্যক, এবং তাদেরকে একটা ট্রেনিং দিয়ে একটা প্রফেশনাল ফার্মেসি, আমরা চাকরি ডিমান্ড করব না, আমরা প্রফেশনাল ফার্মেসি প্রফেশনাল ফার্মেসি হিসাবে আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হোক। এইটা আমাদের খুব প্রয়োজন হয়ে পড়েছে বর্তমান পরিস্থিতিতে, এবং এই বেকারত্ব জীবনে এই যারা এই পরিষেবায় যুক্ত আছেন ফার্মেসি ওয়ার্কার, তাদের ভবিষ্যৎ চিন্তা করে, তাদের পরিবারের কথা চিন্তা করে এই বিষয়টাকে সরকারকে চিন্তা করা উচিত। সরকারের কাছে আমার জোরালো আবেদন যে এই ব্যাপারটা চিন্তা করুন, এবং একটা সাধারণ একটা কোর্স ইতিপূর্বে অভিজ্ঞতার ভিত্তিতে 1956 সালে
কিছু রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল অভিজ্ঞতার ভিত্তিতে, 1964-66 সালে কিছু রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল অভিজ্ঞতার ভিত্তিতে, এবং মেজর রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল প্রায় 47,000। সেটা হচ্ছে 1977 থেকে 80 সালে এপ্রিল অবধি, সেটা হচ্ছে ডিসপ্লেস পার্সন হিসাবে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে প্রায় মানে 47,000 সামথিং। এতগুলো ফার্মাসিস্ট অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হয়েছে, তারা আজকে সুনামের সঙ্গে এই পরিষেবা চালাচ্ছেন। তাহলে আমরা যদি একটা সার্টেন ট্রেনিং দিয়ে যারা এই পরিষেবার সঙ্গে যুক্ত ফার্মেসি ওয়ার্কার আছেন তাদেরকে যদি আমরা ট্রেনিং দিয়ে এই মানে তাদেরকে স্বীকৃতি দেই, একটা সম্মানজনক সার্টিফিকেট তাদের হাতে দেই, যাতে তারা পরিষেবাটা সম্মানভাবে চালাতে পারে, তাহলে কি সেটা কি আমাদের সমাজের উপকারে আসবে না? সরকার কি ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন না? আপনি সরকার বাহাদুরের কাছে আমার, কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে আমার আবেদন, আপনারা এই ব্যাপারটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করে এই সমস্যাটা সত্ত্বর সমাধানের জন্য ব্যবস্থা করুন। ধন্যবাদ সকলকে। আপনি তো একদম আমাদের ফার্মাসি ওয়ার্কার্সদের যারা আছেন তাদের মনের কথাটাই বললেন। এই যে পরিস্থিতিতে, তার মানে আপনি বলছেন যে যারা দোকান চালাচ্ছে তারা যথেষ্ট অভিজ্ঞ এবং তাদের একটা ট্রেনিং এর মাধ্যমে যদি তৈরি করা যায় তাহলে আজকে দোকানগুলো ঠিকঠাক চলতে পারে, এই সমস্যাটা মিটতে পারে। নিশ্চয়ই চলবে, কেন চলবে না? ঠিক ওষুধগুলোকে দোকানগুলোকে এখন যে পরিস্থিতি আছে তাতে কি দোকানগুলো ঠিকঠাক চলছে না? আমি তো মনে করি ঠিকঠাক চলছে। ট্রেনিংটা দিলে আরো বেটার হবে, আরো বেটার হবে। ভুল হয় না এই কথাটা কেউ যদি বলে থাকে ভুল হয় না, সেটা একটা ভুল কথা। ভুল হতেই পারে, বৃহৎ পরিষেবা দিতে গেলে হতেই পারে, কিন্তু সেটাকে তো আমি বৃহৎ আকারে ভুল হলে তাহলে এতদিন লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হতো, কোটি কোটি মানুষ মারা যেত। তাহলে সে অনুপাতে নয়, সে নমিনাল হয়তো 0.2% কি 1% বড্ড জোর হতে পারে, এর বেশি ভুল হতে পারে না, তাহলে এই পরিষেবা চলতো না, চলতো না, আমি মনে করি চলতো না। যদি কেউ যদি বিরোধিতা করে থাকেন। হ্যাঁ বলুন। আর একটা যেটা তথ্য আছে, এই যে নিয়মটা চলছে এই নিয়মটা মানাটা একরকম অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ তথ্য বলছে যে পরিমাণ দোকান রয়েছে সেই পরিমাণ ফার্মাসিস্ট নেই, বা যারা আছেন তারা আপনার কথা মতো তারা দোকানে কাজ করে না, ওই স্বল্প মাইনেতে কাজ করা যায়ও না। তো এই তথ্যটা আমি একটু জয়দীপ বাবুর কাছে জানতে চাইবো যে অ্যাকচুয়ালি এখন তথ্যটা কি আছে আমাদের রাজ্যে এবং অল ইন্ডিয়া বেসিসে যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের যে পরিমাণ লাইসেন্সি আছে দোকানদার, সেই পরিমাণ ফার্মাসিস্ট কি আছে? প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা অনলাইনে আমাদের তো সোর্সটা হচ্ছে গুগলের প্রতি আমরা সবকিছু পেয়ে থাকি। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে যদি আমরা খুঁজতে চেষ্টা করি যে আমাদের টোটাল রেজিস্টার্ড ফার্মাসিস্ট যারা কমিউনিটি ফার্মাসিস্ট, মানে আমাদের তো রেজিস্টার্ড ফার্মাসিস্ট যদি 100 হয় তার 55% হচ্ছে আমাদের এই কমিউনিটি ফার্মাসিস্ট বা আমাদের এই বিভিন্ন দোকানে বা বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে। বাকি 45% কিন্তু এই ফার্মেসি কাউন্সিলেরই হিসেব অনুযায়ী আমাদের এই ব্যবসার সঙ্গে জড়িয়ে নেই। কিন্তু দেখা যাচ্ছে যে 2015-র পরে আপনি সেই হিসেবটা সঠিকভাবে পাবেন না। কারণ হচ্ছে কোথাও এই হিসেবটা দেওয়া হচ্ছে না। তার কারণ আমার যতদূর মনে হচ্ছে আমাদের যে বিগত 2000 মানে বহুদিন ধরে, আমাদের বিগত 2 দশক ধরে আমাদের যে লড়াইটা চলছে যে ফার্মাসিস্ট নিডটা, আসলে এরা ফার্মাসিস্ট আমাদের প্রয়োজন কিনা, রিটেল দোকানে প্রয়োজন হলে তার মধ্যে কেন প্রয়োজন, আমরা কি সত্যিকারেরই প্রেসক্রিপশন সার্ভ করি কিনা, এই বিতর্কগুলো যখন আমরা আস্তে আস্তে সামনে নিয়ে এসছি, তখন যারা আমাদেরকে এতদিন ধরে একটা এই ফার্মাসিস্টের একটা ফোবিয়া, আমি এটাকে ফোবিয়াই বলবো আপাতত, সেই জায়গাটা রেখেছিল, তারা কিন্তু আস্তে আস্তে তাদের জিনিসটা গোটাতে শুরু করে। তাদের 2015-র পরে আপনি কালকে আমি ক্লাস 3 দিন ধরে এই প্রোগ্রামে আসবো বলে একটা ডাটাবেস খুঁজছি না, যে আমাদের এই মুহূর্তে অ্যাক্টিভ মানে যারা রিনিউ করেছে এমন ফার্মাসিস্টের সংখ্যা কত, সেটা পশ্চিমবঙ্গেই হোক আর ভারতবর্ষে হোক। কারণ এনাদের ইনক্লুশন হয়, ডিলিশন হয় না। একটা ফার্মাসিস্ট যখন রেজিস্টার্ড হলো ফার্মেসি কাউন্সিলের যে কোনো শাখার সাথে, যে কোনো প্রদেশের শাখার সাথে, তো সেখানে তার রেজিস্ট্রেশনটা হলো, কিন্তু সে যখন মারা যাচ্ছে বা শেষ করে যাচ্ছে তার যে নামটা ডিলিট হবে সেইটা হয় না। ফলে তাদের সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়তেই থাকে। এই জন্য আমাদের মূলত লক্ষ্য করা উচিত রিনিউড ফার্মাসিস্ট কত,
আমি লাস্ট যে একটা ফিগার বলছি, যদি এইটাকে একটু মধু দিয়ে দেখা যায়, আমাকে যেটা লাস্ট ফিগার আছে এটা আপনাদের কাছেও আছে, কারণ এটা বহু পুরনো। 2014 টোটাল নাম্বার রেজিস্টার্ড হচ্ছে ভারতবর্ষে 80,845। অ্যাডিশন হয়েছে, না এটা হচ্ছে পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গ অ্যাডিশন হয়েছে 1086। টোটাল নাম্বার 81,931। নাম্বার নট রিনিউড ডিউরিং দ্য পিরিয়ড 45,696। তাহলে নাম্বার ইন দ্য অ্যাক্টিভ লিস্ট অফ স্টুড অন দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার দেখা যাচ্ছে 36,235। এইটা হচ্ছে 2014 লাস্ট ডে, মানে হচ্ছে 31শে আমি যদি ধরে নিই ডিসেম্বর, লাস্ট ডে অফ দ্য ইয়ার যেহেতু বলা হচ্ছে, সেটা কি 2015 অস্বাভাবিকভাবে কমে গিয়ে সেটা হচ্ছে 29,946। এটাই হচ্ছে লাস্ট আমাদের কাছে একটা ফিগার আমরা রয়েছে। এর পরে কিন্তু আমাদের কাছে বিগত 5 বছরের কোনো ফিগার নেই। আপনি অনেকভাবে একটা চেষ্টা করেছি, এখানে এখন দেখাচ্ছে যে এতজন ফার্মাসিস্ট রয়েছে, একটা আরবিটারি একটা সংখ্যা আমি ধরে নিই। তো এটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা কিন্তু একটু মানে স্টেপ নেওয়া শুরু করেছি, ভাবা শুরু করেছি যে এটা রিটেল দোকান, আমাদের অস্তিত্ব তার সাথে, এবং তার সঙ্গে যে ক্রাইসিস অফ ফার্মাসিস্ট তো ক্রাইসিস আছেই। আজকে হয়তো দেখবেন 2 দিন আগে কোনো একটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে একই ফার্মাসিস্ট যখন থাকছে না দোকানে, সেই দোকানটা চলছে, আবার অন্য একটা দোকানে সেই ফার্মাসিস্টের নাম দিয়ে রিনিউ হচ্ছে। তার মানে কেন এটা সম্ভব হচ্ছে বা করার চেষ্টা হচ্ছে, তার কারণটা যে ফার্মাসিস্ট নেই। তো আমাদের এই যে ফার্মাসিস্টের সংখ্যাটা নিয়ে যেটা প্রশ্নটা করলেন, এইটার আমি ছোট্ট রিপ্লাইটা করলাম। আমি আর এর সঙ্গে অন্য প্রসঙ্গে এক্ষুনি টানছি না, কারণ এটা আলোচনা দীর্ঘ সময় চলবে। তো ফার্মাসিস্টের অ্যাকচুয়ালি আমাদের এখানে অপ্রতুলতা, এবং সেটা আজকে যদি আমরা পশ্চিমবঙ্গ ধরি, প্রত্যেক কটা স্টেটেই তাই। এবং সাউথের স্টেট গুলো যারা দাবি করতো যে আমাদের এখানে ফার্মাসিস্টের কোনো সমস্যা নেই, আজকে কিন্তু তাদেরও কিন্তু একই সমস্যায় তারাও ফেস করছে, যখন তাদের কাছে সংখ্যা তত্ত্বটাকে তারা সামনে এনেছে। তো এইটুকু উত্তর আমি আপাতত দিলাম, আবার যখন অন্য প্রসঙ্গ হবে তার মানে আপনার প্রশ্ন থেকে এটা বোঝা গেল পরিষ্কার যে যে সংখ্যক রিটেল আছে সেই সংখ্যক ফার্মাসিস্ট নেই। যদি ধরে নেওয়া যায় যে ফার্মাসিস্টরা সবাই দোকানে যুক্ত আছেন, তাহলেও নেই। সবাই তো যুক্ত থাকতে পারেন না, কারণ বি ফার্ম এম ফার্মরা দোকানে থাকবেন না। আমরা ধরেই নি যে যারা কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে আছে তারা যুক্ত, তারাই থাকবেন। তাদের সংখ্যাটা হচ্ছে 55%। মানে রেজিস্ট্রেশন যাই থাক না কেন, এই যে রিনিউড হচ্ছে, এটা ব্যাপারটা ভালো করে আমি যদি ধরে নিই 30,000 রিনিউ হয়েছে 2015-এ, তার মানে তার 55% যুক্ত আছে, মানে 17,000-এর কাছাকাছি। এটাই হচ্ছে 50,000-এর কাছাকাছি দোকান আছে এখন। হ্যাঁ, এখন হয়তো ব্যাপারটা আরেকটু ফিগারটা চেঞ্জ হবে, কিন্তু এটাকে সামনে আনার চেষ্টা চলছে না, এটাকে লুকিয়ে রাখা হচ্ছে। আমি একটু অলোক বাবুর কাছে আসি, যে এই যে আইনটা আমরা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে আইনটা মানা যায় না। যে সংখ্যক ফার্মাসিস্ট আছেন এবং যে সংখ্যক দোকান আছে, এটা কেউ যদি চান তাহলেও ওটা মানতে পারবেন না। তার মানে আইনটা মানা যায় না, এটা সবার কাছে পরিষ্কার। তা সত্ত্বেও আইনটা আছে। তাহলে এটা কি একরকম ভাবে বলা হচ্ছে না যে আইনটা অমান্য করতে বাধ্য করা হচ্ছে, বা আইনটা অমান্য হোক, এটা অনেক কেউ চাইছেন? মানে এই যে আইনটা অমান্য হচ্ছে, এটা তো বাধ্য হয়েই হচ্ছে। এই ব্যাপারে আপনি যদি একটু কিছু বলেন। আইনটার ইচ্ছা করে কি অমান্য করছে, নাকি বাধ্য হয়ে করছে? ইচ্ছা করে না, বাধ্য হচ্ছে করতে। অবশ্যই এই তো বলছি, আমি বলছি বলছে বাধ্য হচ্ছে। ইচ্ছা না বাধ্য, সেটা ফার্মাসিস্টের সংখ্যা দিয়ে একটা আন্দাজ করা যাচ্ছে। আমি এর সঙ্গে আরেকটা অ্যাড করব, যে পরিসংখ্যানটা এই মুহূর্তে উঠে এলো, তার সঙ্গে এটাকে যুক্ত করা যেতে পারে। একটা ওষুধের দোকান কম বেশি 14 থেকে 15 ঘন্টা খোলা। একজন ফার্মাসিস্ট নিশ্চয়ই 14-15 ঘন্টা সার্ভিস দেবেন না। অবশ্যই নয়, আইনত 8 ঘন্টা দেওয়ার কথা। একজন ফার্মাসিস্ট, হ্যাঁ, আমি আইন মানার ক্ষেত্রে বলছি, আইন মানার সুবিধা অসুবিধাগুলো নিয়ে মানে প্রশ্ন তুলছি। সেই ক্ষেত্রে অন্তত 2জন ফার্মাসিস্ট একটা ওষুধের দোকানে প্রয়োজন, খুচরো ওষুধের দোকান। তাহলে ওই সংখ্যাটা কিন্তু, প্রয়োজনের সংখ্যাটা কিন্তু দ্বিগুণ।
অতএব মানার জায়গাটা প্রথম আলোচনায় যেটা উঠে এলো প্রায় অসম্ভব, দ্বিতীয় আলোচনায় বা এই মুহূর্তের আলোচনায় কিন্তু দাঁড়ালো কোনোভাবেই সম্ভব। বুঝতে পারলাম? সংখ্যা তত্ত্বে কিন্তু কোনোভাবেই এটা মেলানো যাচ্ছে না। এই সংখ্যক ফার্মাসিস্ট দিয়ে কোনোভাবে সব ওষুধের দোকান, ফার্মাসিস্ট, সব সময়ের জন্য ফার্মাসিস্ট দিয়ে ওষুধের দোকানটা চলতে পারে, কিন্তু আইন মানতে গেলে তো পুরোটাই মানতে হবে। অর্ধেক আইন মানা আর না মানা তো সমানই, দুটোই ভায়োলেশন, দুটোই অপরাধ। অতএব সেই ক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না। এবং এটা এটা আনডিবেটেবল যে ফার্মাসিস্টের সংখ্যা অপ্রতুল প্রয়োজনের নিরিখে, এটা নিয়ে কোনো নেই। আমি অন্য একটা দিক থেকে আমি কুণ্ডুবাবুর কাছে জানতে চাইবো, এই যে কুণ্ডুবাবু বললেন যে যদিও আমরা তো অনেকদিন ধরেই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, তবু প্রশ্নটা রাখছি এই জন্য যে যারা এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন তাদের হয়তো বুঝতে সুবিধা হবে। কুণ্ডুবাবু, এই যে ধরুন ফার্মাসিস্ট, ডি ক্যাটাগরি ফার্মাসিস্ট, এরা তো অভিজ্ঞতার ভিত্তিতেই একদিন রেজিস্ট্রেশন পেয়েছিলেন, তাই তো? অভিজ্ঞতা আজকে কেন পেয়েছেন, আজকে কেন পাওয়া যাচ্ছে না? আজকের দিন আমরা সেটাই চাইছি, অথচ সেটা পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ, আপনি প্রশ্নটা সঠিক প্রশ্ন করেছেন। যদি বিগত সময়ে আমরা পেয়ে থাকি বা দেওয়া হয়ে থাকে থ্রি টাইমস, এটা 56 সালে, 64, 66 সালে এবং 77 থেকে 80 সালে। 77-80 সালটা ছেড়ে দেন, ওটা ডিসপ্লেস পার্সনদের একটা সুবিধা দেওয়া হয়েছিল। আমি ওই জায়গাটা কিন্তু 56 এবং 64, 66 এই যে দুটো এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কেন দেওয়া হয়েছিল তখন, যে তখন যে পরিমাণ ওষুধ দোকানের চাহিদা ছিল সেই অনুপাতে যে ওষুধ তৈরির দোকান তৈরি হলো, কিন্তু সেই অনুপাতে ফার্মাসিস্ট নেই। তখন বিগত সরকার তখন যারা ছিলেন তখন তারা কি করলেন, যে যারা দোকানের সঙ্গে যুক্ত আছে তাদেরকে একটা ট্রেনিং, ওরা একটা ভাইবার ট্রেনিং বা ভাইবার টেস্ট একটা নিয়ে তাদেরকে একটা রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল প্রফেশন অফ ফার্মেসি হিসাবে। তখন যদি দেওয়া হয়ে থাকে না কুণ্ডুবাবু, এর থেকে তো আমরা বুঝতে পারি যে সরকার ইচ্ছা করলে এইরকম একটা ট্রেনিং দিয়ে তারা আরো কিছু রেজিস্ট্রেশন দিতে পারে এবং ফার্মাসিস্ট তৈরি করতে পারে, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। তাহলে এখানে আমরা এই জায়গায় কনক্লুড করতে পারি যে সরকারের একটা অনিচ্ছা কোথাও আছে, কারণটাকে খুঁজে বার করা যায়। হ্যাঁ, সরকার আইপি হচ্ছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন। এই প্রফেশনে আসতে গেলে কি ফার্মাসিস্ট, রেজিস্টার্ড ফার্মাসিস্ট ছাড়া, ডিপ্লোমা, বিফার্ম, এমফার্ম ছাড়া কি এই প্রফেশনে আসা যায়? এরা সে কথাটাই বলতে পারেন সরকারকে, ওনারা বলতেই পারেন। বাই দ্য ওয়ে বলে রাখি, আরেকটা রেকমেন্ডেশন গেছে যেখানে বলা হয়েছে এবং সেটা ডিসাইডেড এবং রেকমেন্ডেশনে চলে গেছে, হয়তো নোটিফিকেশন হবে, যে এখন আর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট হবে না, দোকানগুলো, রিটেল দোকানগুলো এবার থেকে ফার্মেসি লেখা হবে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের বদলে এই 19 সালের 1 ফেব্রুয়ারিতে ডিসিশন হয়েছে, রেকমেন্ডেশন হয়েছে এবং সেটা নোটিফিকেশনের অপেক্ষায় আছে যে এখন আর কেমিস্ট আর ড্রাগিস্ট লেখা হবে না, তারপর ফার্মেসি। মানে এখন আমরা ফার্মেসির দিকেই চলে যাচ্ছি, কিন্তু ফার্মেসির অর্থ তো আলাদা। ফার্মেসির দিকেই যাচ্ছে, যখন এখন কেমিস্ট হবে কম্পাউন্ডিং এর ব্যাপারটা থাকছে না। তাহলে ফার্মেসি হবে কম্পাউন্ডিংটা হতো, হ্যাঁ সেটা তো থাকছে না, যার জন্য এখন ফার্মেসির দিকে চলে যাচ্ছে, আমরা প্যাটেন্টে চলে যাচ্ছি। আমি সেটা ফার্মেসি প্যাটেন্ট আর ফার্মেসি হবে কি করে? ফার্মেসি তো যেখানে কম্পাউন্ডিং হয়, যেখানে ওষুধ তৈরি হয়। ফার্মেসির যদি ফার্মেসির ডেফিনেশন দেখেন আপনি, ড্রাগস অ্যাক্ট, ফার্মেসি অ্যাক্ট, এসব কোথাও তো ফার্মেসির ডেফিনেশন পাবে না। ওরা নমিনক্লেচারটা দিয়ে দিয়েছে যে এই ক্ষেত্রে এটাকে আমরা ফার্মেসি বলবো, এই ক্ষেত্রে তোমরা ফার্মেসি লেখো। যেমন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টকে এখন ওরা বলছে যে ফার্মেসি লিখতে হবে, আসছে যেটা, ঠিক আছে। তা আমার বক্তব্য যে বেসিক্যালি তো ফার্মেসি লিখতে হবে কেন লিখতে হবে? তাদের ওটাকে আপগ্রেড হবে নাকি? এখন যে নতুন সিস্টেম, সারা পৃথিবীর সঙ্গে আমরা এক দাঁড়িপাল্লায় ওজন করব ভারতবর্ষের পরিস্থিতিকেও, ভারতবর্ষের ওষুধ পরিষেবাকেও, সেইখানে রেখে এটা ফার্মেসি হলে ঠিকঠাক হয়, তার জন্য রেকমেন্ডেশন। এটা মোটামুটি একটা আবচা আন্দাজ দিচ্ছি।
সেটা চলে আসছে। আমার বক্তব্য যে ফার্মেসি বলতে আমরা কি বুঝি, আপনি তো খুব অভিজ্ঞ একজন ফার্মাসিস্ট, ফার্মেসি বলতে কি বুঝি এবং সে তার রোলটা কি ছিল, তার যদি ইতিহাসটা একটু ব্যাখ্যা করেন। তখন তো আমাদের যখন ওখানে তো তখন কম্পাউন্ডিং এন্ড ডিসপেন্সিং হতো। আগে ফার্মেসির ক্ষেত্রে আমাদের ওখানে দোকানে কম্পাউন্ডিং এন্ড ডিসপেন্সিং হতো পূর্বে, এখন তো সেটা হচ্ছে না। এখন সেই ফার্মেসিতে কোন রকম কম্পাউন্ডিং এন্ড ডিসপেন্সিং হচ্ছে না, তাহলে ফার্মেসি কথাটা প্রয়োজনীয়তা কেন? দেখুন, এই কেন সেটা তো যারা ভেবেছেন ডিটিএবি তারা মিটিং করে ডিসাইড করেছেন। যেমন রুল 65 এর মধ্যেই বলে দেওয়া আছে যে ডেসক্রিপশন ফার্মাসি এটসেট্রা shall be displayed by such licensees who employ the services of a registered pharmacist and maintain a pharmacy for compounding against prescription। মানে আগে যেটা ছিল, আপনি যদি কম্পাউন্ডিং করেন তবেই সেখানে ফার্মেসি লেখার দরকার। আর এখন যেটা আর এখন যেটা চলছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, সেখানে বলছে দ্য ডেসক্রিপশন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট shall be displayed by such licensees who employ the service of a registered pharmacist but who do not maintain a pharmacy for compounding against prescription। মানে বলতে চাইছেন যে প্রেসক্রিপশনের এগেনস্টে সার্ভিস না করলেও, মানে ডিসপেন্সিং না করলেও তোমাকে এখন ফার্মাসি দিতে হবে। এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আপনার কাছে আছে যে হঠাৎ আজকে এটাকে কেন ফার্মেসি বলতে চাইছি? না না না, ফার্মেসি যেহেতু ফার্মেসি আমার কাছে এটা কোনো ব্যাখ্যা নেই। আমি এই ব্যাপারে মানে খুব ক্লিয়ার না এখন অব্দি, কেন ফার্মেসিটা আবার ঘুরে এলো, না কেন ফার্মেসি কথাটা আবার ঘুরে এলো ডিটেল শপে, আমার এই ব্যাপারটা আমি মানে ক্লিয়ার না। এবার আমার মতামত আসতে পারে না, আমি আসতে পারে না কিন্তু আসছে সরকারি ভাবে। তা আমি আমার কিছু মতামত দিচ্ছি যেটা আপনার সঙ্গে শেয়ার করবো এবং আপনার ওপিনিয়ন চাইবো। দেখুন, আমরা যে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট কথাটা লিখতাম, কেন লিখতাম বা সেটাকে ওখানে যে ড্রাগস অ্যাক্টে বলে দেওয়া আছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট লেখা হবে সেখানেই যেখানে ফার্মাসিস্টকে এমপ্লয় করা হবে, কিন্তু কম্পাউন্ডিং হবে না। ঠিক আছে, কম্পাউন্ডিং হবে না, ভালো কথা। আর দেখুন, প্রত্যেকটা লাইসেন্সের মধ্যে, সাধারণত রিটেল লাইসেন্সে প্রত্যেকটার মধ্যে নো ডিসপেন্সিং লিখে দেওয়া থাকে, স্ট্যাম্প মেরে দেওয়া থাকে। অর্থাৎ তার ডিসপেন্স করার কোনো ডিসপেন্সিং করার কোনো সুযোগ নেই, ডিসপেন্সিং করছে না, কম্পাউন্ডিং ও করছে না। এই ক্ষেত্রে ফার্মাসিস্টের রোলটা কি যদি এক্ষেত্রে কি ফার্মাসিস্টের আর কোনো রোল থাকতো না? এখন কথা হচ্ছে যে আমরা ড্রাগ অ্যান্ড কসমেটিক রুলসে যেটা আছে যে প্রেসক্রিপশন যদি সার্ভ করতে হয় তাহলে ফার্মাসিস্টের হাত দিয়েই করতে হবে, এটা পরিষ্কারভাবে বলা আছে। আমি সেটা থেকেই তাহলে শুরু করি। ধরুন, আপনি ড্রাগ অ্যাক্টে যেটা আছে সেটা আমি একটু পড়ি। ওখানে দেখবেন এখানেও যাচ্ছে, দিচ্ছেন শঙ্কর বাবু, এখন দিকে যাচ্ছে রুল 65(2). হ্যাঁ, রুল 65(2)টা এই দেখুন, এখানে আছে দ্য সাপ্লাই আদারওয়াইজ দ্যান বাই ওয়ে অফ হোলসেল ডিলিং অফ এনি ড্রাগ supplied on the prescription of a registered medical practitioner shall be effected only by or under personal supervision of a registered pharmacist. দেখুন সাপ্লাই, তাহলে আমরা কি দেখলাম, যেখানে ফার্মাসিস্টের প্রয়োজন হচ্ছে এখানে কম্পাউন্ডিং করি আর অথবা যদি ডিসপেন্সিং করি, তা ডিসপেন্সিংটাকে আমাদের ওখানে স্ট্যাম্প মেরে বন্ধ করে দেওয়া হলো এবং কম্পাউন্ডিং এর কোনো প্রভিশনই নেই। সেটা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ক্ষেত্রে সেটা আইনি প্রভিশন, কম্পাউন্ডিং হচ্ছে না, ডিসপেন্সিং হচ্ছে না। তাহলে যে কোনো সাপ্লাই করলেই আমাকে ফার্মাসিস্টের সুপারভিশনে লাগবে কেন? ফার্মাসিস্ট লাগবে এই কারণেই যে মলিকুলটা কাউন্সিল ওভার দ্য কাউন্টার থেকে বেরিয়ে যাচ্ছে, প্রেসক্রিপশনটা সার্ভ করছে, সেই মলিকুলটার সম্বন্ধে তার একটা সম্যক জ্ঞান না থাকলে সে ঠিক মতো প্রপার কাউন্সিলিং করতে পারবে না এবং ড্রাগটার সম্বন্ধে পেশেন্ট পার্টিকে বা পেশেন্টকে অবগত করতে পারবে না। আফটার দ্য ইউজ অফ দ্য ড্রাগ তার অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন কি হতে পারে, সাইড এফেক্ট কি হতে পারে এবং আপনার পরবর্তীকালে কি করণীয় হতে পারে, এর সঙ্গে যে ড্রাগস সঙ্গে যে আদার্স রিলেটেড ব্যাপারগুলো ম্যানেজমেন্ট গুলো আছে, যেমন আপনার হচ্ছে খাবারে একটা ব্যাপার আছে,
এই বিষয়গুলোকে সম্যক জ্ঞান দিতে গেলে, কাউন্সিল ঠিক মতো করতে গেলে, প্রপার কাউন্সিল করে, সেটা ফার্মাসিস্টকে, ফার্মাসি এই ব্যাপারে ভালো জ্ঞাত, তাকে সেইভাবেই পড়ানো হয়। ভালো, খুব সুন্দর। হ্যাঁ, এবার সেইভাবে তাকে দেখুন, পড়ানো হয়। ভালো কথা। তাহলে ড্রাগ অ্যাক্ট, ড্রাগ রুলসে যখন সাপ্লাই অফ এনি ড্রাগ করছে প্রেসক্রিপশনের এগেইনস্টে, তখন একজন ফার্মাসিস্টের আপনার কথা অনুযায়ী প্রয়োজন। যদি তাই হবে তাহলে ড্রাগস অ্যাক্টের মধ্যেই আপনি ফর্ম 20A এবং 21A তে চলে যান, ওখানে ফার্মাসিস্ট ছাড়াই অ্যান্টিবায়োটিক্স পর্যন্ত বিক্রি করা যায়। কিভাবে করা যাবে তাহলে? ফার্মাসি ছাড়া অ্যান্টিবায়োটিক, যেটা হ্যাঁ যেটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগের মধ্যে ওখানে এসেনশিয়াল টু বি শিডিউল C1 টপিক্যাল অ্যান্টিবায়োটিক উইদাউট এনি রেজিস্টার্ড ফার্মাসি। দেখুন ফর্ম 21A তে এটাই বলছে। হ্যাঁ, এটা হলো শিডিউল 21 যেটা হচ্ছে আপনার এসেনশিয়াল ড্রাগ, যেটা পেনিসিলিন গ্রুপটা আছে না, সেখানে ফার্মাসিস্ট প্রয়োজন নাও হতে পারে। পেনিসিলিন গ্রুপ মেডিসিন যেটা, তাহলে এসেনশিয়ালিটিটা, এসেনশিয়াল ড্রাগস বলে তো এখানের মধ্যে কোনো ড্রাগস অ্যাক্টের কোনো লিস্ট নেই এইগুলো এসেনশিয়াল, এগুলো নন এসেনশিয়াল। আমরা আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে বলি, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা। সত্যি কি প্রয়োজনীয়তা আছে? ফার্মাসিস্টের প্রয়োজন তো আমি তো এর আগে আলোচনা বলেছি। ওইটাই না, আমি বলছি যুক্তিগ্রাহ্য দাদা। আমি ফার্মাসিস্ট বলতে আমি ঠিক সোকল একটা স্পেসিফিক এডুকেশন, স্পেসিফিক একটা সংস্থার সার্টিফিকেট, স্পেসিফিক একটা এজেন্সির কাছে রেজিস্ট্রেশন, এইটাই কি ফার্মাসিস্ট? বুঝতে পারছি যে আমার যদি তাই হবে, আইন তো দেখুন 20A এবং 21A তে ফার্মাসিস্ট ছাড়াও লাইসেন্স কি করে দিচ্ছে তাহলে? যদি ফার্মাসিস্টের এসেনশিয়াল হয় ফার্মাসিস্ট, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে, সেখানে শিডিউল C1 এর ওষুধও বিক্রি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করে ওখানে লাইসেন্স দেওয়া হচ্ছে? তাহলে আমার আইন আছে, কি করে সেটা আইন হয়েছে যদি ফার্মাসিস্ট ছাড়া নাই বিক্রি করা যায়? এইটাই আপনার একটু নলেজে দিলাম, এবং আমরা আপনার একটু বক্তব্য শুনতে চাই যে এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে একটা পেশেন্টকে কিছু বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, তাহলে ওই ক্ষেত্রে তো পেশেন্ট জানতে পারবে না, কিন্তু বুঝতে পারবে না, সেই ভুল অপরাধ যাই বলুন সেগুলো তো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আইনটা কি হবে? হ্যাঁ ঠিক আছে, ওরা ওই ড্রাগগুলোর কন্ট্রাইন্ডিকেশন আছে, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন আছে। এই ড্রাগগুলো, যে ড্রাগগুলো 21C তে আছে, সেই ড্রাগগুলো তো কন্ট্রাইন্ডিকেশনের ব্যাপার আছে, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনের ব্যাপার আছে, যেমন থাকে ওগুলো থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি বললেন যে যেমন একজন ফার্মাসিস্টের এছাড়া রোল আছে এবং তাকে বুঝিয়ে দিতে হবে। আমি বলছি যে বুঝিয়ে দিতে হয়, তার তো ফার্মাসিস্ট ছাড়া লাইসেন্সের প্রভিশনই থাকবে। হ্যাঁ, এই আপনি যে মানে এই যে কতগুলো ড্রাগের কথা, আমি যে অ্যাঙ্গেল থেকে কথাটা বলছেন, যে এখানে বলা আছে যে ফার্মাসিস্ট ছাড়াও এই ওষুধগুলো দেওয়া যাবে, পরিষেবা দেওয়া যাবে, তাহলে এইটা নিয়ে আমার কথা নয়, এগুলো সরকারি মানে আইনের কথাটা বলছি, মানে আইনের কথা যেগুলো আইন বলছে, এটা একটা সার্কুলার, এটা একটা সার্কুলার। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা যদি একটা সার্কুলার হয়ে থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে যদি বলি, এই সার্কুলার উপর বেস করে আমরা সরকারের সাথে মুভ করতে পারি যে তুমি ওই জায়গা থেকে সরে এলাম। তাহলে আমরা ওই জায়গা থেকে সরে এলাম। আপনি যেখানে বললেন একজন ফার্মাসিস্টের এই রোল, অথচ আমি বলছি যদি সব জায়গায় রোল থাকেই, আমি বলছি যদি সব জায়গায় রোল থাকে, তাহলে আইনে কি করে ফার্মাসিস্ট ছাড়াই লাইসেন্সের প্রভিশন থাকে? এইটাকে আমার প্রশ্ন। সরকারের কাছে যাব, আমরা আলোচনা করব, মুভমেন্ট করব, বোঝাবো একটা দিক। সব ক্ষেত্রে তাহলে ওটা প্রয়োজন। ভারতবর্ষে দেখবেন আরেকটা জিনিসও খুব প্রচলিত, যে ডাক্তারবাবুরা নিজেরাই লেখেন তার কন্ট্রাইন্ডিকেশন, ইন্ডিকেশন, সাইড এফেক্ট সবকিছু বলে দেন, ডোজ পর্যন্ত মেনশন করে দেন, রিপিটেশন বলে দেন, কি সল্ট সবই লিখে দেন, কোন কোম্পানির হয়তো তাও লিখে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে ওনারাই তো করে দিচ্ছেন, তাহলে আর সেই ফার্মাসিস্টের আপনি যেটা বলছিলেন সেটারও কি খুব একটা গুরুত্ব থাকবে? না, মানে ডাক্তার বাবুরা যে সব করে দেন এটা কিন্তু নয়। এটা ডাক্তারবাবুদের অত সময় দিতে পারেন না রুগীদের উপরে, না অতটা সময় দিতে পারেন না, ডাক্তাররা করে দেন। হ্যাঁ,
বলেন। কিন্তু আপনি বলতে হ্যাঁ। পারেন যে সেটাকে যেটা উনি লিখলেন বা লিখে দিলেন সেটাকে আরেকবার বুঝিয়ে দেওয়া যেত। হ্যাঁ ডাক্তার, তাহলে একজন হ্যাঁ ডাক্তার একজন যে ঠিক প্রেসক্রিপশনের ডাক্তার যে যে ঠিক ভাষা, করলেন এটাও বলা যাচ্ছে না। না ডাক্তার যে ঠিক হ্যাঁ, লিখেছেন ঠিক বলেছেন হ্যাঁ। সেটাও তো বলা যাচ্ছে না। কিন্তু সেই ভারতবর্ষের সেও তো ভুল করতে পারে, সেই ভুলটা ধরার জন্যই তো ফার্মাসি। না, এবার একজন একজন মানে ফার্মাসিস্ট যদি ডাক্তারের ভুলটা ধরতে চায় সেটা একটা কেলেঙ্কারির জায়গায় চলে যাবে না তো, মানে আইএনএ বা এরকম ঘটনা ঘটেছে, ইন্ডিয়ান মেডিকেল এরকম ঘটনা ঘটেছে। আমি বলছি না, মানুষ হ্যাঁ, মাত্রই একটা ভুল হতে পারে, আমি ভুল। সেটা আমি তো আগে প্রথম বক্তব্যই বলে গেছি ভুল হয়, আমার প্রথম বক্তব্যই বলে গেছি ভুল হয়। মানুষেরই ভুল হ্যাঁ, হয়। ভুল আমি মানে বলছি কি মেজর ভুল, ডাক্তারবাবুদেরও মাইনর নমিনাল ভুল। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি নমিনাল বা মেজর যাই হোক, আমার বক্তব্য হ্যাঁ। হচ্ছে তাহলে সেই ভুলটা কি ফার্মাসিস্ট ধরিয়ে দেবে, সেই অধিকার আছে তার? না, ধরিয়ে দেবে মানে কি, সে ওভার ফোন বা যেভাবে হোক ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে বলবে ডাক্তারবাবু এই ডোজটা মনে হচ্ছে আমার কাছে সন্দেহ হচ্ছে, দেখুন তো তার এই মানে- মেডিসিনটা তার মনে মানে- হচ্ছে আমার কাছে সাথে তার মানেই তো সেটা ধরিয়ে দেওয়া হলো। বলতে আমার সন্দেহ হচ্ছে ব্যাপারটা দেখুন তো ডাক্তারবাবু। ব্যাপারটা একটু ভদ্রতা আমি করে কি বলা, ঠিক? হ্যাঁ ভদ্রতা ভদ্রতা করে বলবো। ওটা বলা, হ্যাঁ ওইটাই তো বলছি, হ্যাঁ। তার মধ্যে সেই ভুলটা ধরিয়ে যায়। এখানে ডাক্তারবাবু তো ইগোতে লাগতে পারে না, সে একজন ফার্মাসি, না। একটা ওষুধের দোকানের কর্মচারী, সে আমি ডাক্তারি পাস হ্যাঁ, করা, সে এমডি যদি ডিগ্রি বা বিলিটি ডিগ্রি আছে অনেক। ডাক্তারবাবু যদি বিবেচক হন হয়তো উনি বলবেন হ্যাঁ ভাই আমি ওইটা না ওভারলুক না, করে গেছি। আপনি যদি বিচার বিবেচনার কথা বলেন, আপনাকে তো হ্যাঁ। সোশিও ইকোনমিক কন্ডিশন এবং আজকের পরিস্থিতির ভেবে বলতে হবে। আজকে কি পরিস্থিতিতে আমরা আছি, ডাক্তারবাবুরা কিভাবে রোগী দেখেন, কিভাবে প্রেসক্রাইব করেন, কিভাবে পেশেন্টদের ডিল করেন, সেইগুলো দেখে আমাদের ভাবতে হবে। আমরা শুধু থিওরিটিক্যালি কি হওয়া উচিত সেটা তো নিয়ে ভাববো যে কি করা উচিত, কিন্তু আলোচনাটা হচ্ছে যে কি পরিস্থিতি তার বেসিসে ফার্মাসিস্টের করবো আলোচনাটা এইখানে। যেটা ঘটছে না, সেটা দেখবেন, আমি আমরা- অজস্র প্রেসক্রিপশন দেখেছি, আপনিও দেখেছেন, যেগুলো পড়ানো হয় যে টিপিক্যাল প্রেসক্রিপশন বা আইডিয়াল প্রেসক্রিপশন, সেরকম প্রেসক্রিপশনই নয়, বহু প্রেসক্রিপশনই দেখা যায়। তাহলে সেই প্রেসক্রিপশন একটা জিনিস এখানে পরিষ্কার হওয়া দরকার, যে যদি ডাক্তারবাবু লিখেছেন আর সেই ওষুধকে যদি পেশেন্টের অ্যালার্জি বা কিছু হয়ে থাকে তার রেসপন্সিবিলিটি কার? সেটা কি ফার্মাসিস্টের না ডাক্তারবাবু? ডাক্তারবাবু। তাহলে ফার্মাসিস্টের আর কি ভূমিকা রইলো এখানে? না না, আমি ওইটা আলাদা দৃষ্টিভঙ্গি হয়ে গেল, ওটা আলাদা দৃষ্টিভঙ্গি। ফার্মাসিস্ট কি কোনোভাবে অ্যাকিউজড হবে যে কেন ধরিয়ে দেয়নি সে? ফার্মাসি যখন ওভার দি কাউন্টার থেকে ওষুধটা প্রেসক্রিপশনটা সার্ভ হচ্ছে তখন কিন্তু ফার্মাসিস্টের পুরো লাইবিলিটি তাকে ঠিক মতো বুঝিয়ে দেওয়া, পেশেন্ট পার্টিকে ঠিক মতো বুঝিয়ে দেওয়া, বুঝিয়ে দিলাম সে অ্যালার্জি বুঝিয়ে দেওয়া। এবার ড্রাগের রিয়াকশন, ড্রাগ তো ফার্মাসি তৈরি করছে না, ড্রাগ কি ফার্মাসি তৈরি করেছে? কন্ট্রাইন্ডিকেশন থাকে দুটো, ডাক্তার প্রেসক্রিপশন করেছে। আমি ধরছি ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেছেন এমন দুটো ওষুধ যে দুটোতে রিয়াকশন হতে পারে, একটা দিয়ে খেলে আর একটা দেওয়া যায় না। ডাক্তারবাবু হয়তো ভুল করে করছেন, ড্রাগ টু ড্রাগ রিয়াকশন হয়তো, ড্রাগ টু ড্রাগ কন্ট্রাইন্ডিকেশন, এই ড্রাগ খেলে ডাক্তারবাবু সেটা করেছেন ভুলটা, ফার্মাসিস্ট ধরে দিতে পারেনি, পেশেন্টের ক্ষতি হয়েছে, দায়িত্ব কে নেবে? ডাক্তার নেবে, ফার্মাসিস্ট নেবে না তো? ডাক্তার নেবে, ডাক্তার তো প্রেসক্রিপশন না, ফার্মাসিস্ট তো হবে কেন? কিন্তু ফার্মাসিস্টের নোবেল দায়িত্ব হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া আপনার এই ওষুধটা খেলে কিন্তু আপনার কিন্তু এই অসুবিধাগুলো আসতে পারে, যদি হয় আপনি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করবেন। মানে অনেকটা মানে সাম্মানিক পোস্ট যাকে বলা যায় আর কি, হ্যাঁ ফার্মাসিস্ট সাম্মানিক পোস্ট। যদি শুধু আচ্ছা, এবার আমরা একটু আলোচনাটা অন্য জায়গায় যাই। আচ্ছা, আমি ওইখানে একটা প্রশ্ন করতে চাই, যদি সেটাই হবে যে ফার্মাসিস্টের একটা খুব বড় রোল থাকবে এই প্রেসক্রিপশনের ক্ষেত্রে, তাহলে আমাদের রিটেল দোকানের বদলে ইন ফার্মেসি হলে কিছু অসুবিধাটা করতে, সেই আন্দোলনটা কেন ফার্মাসিস্টরা করে না? তাতে দেখুন, আমরা তো নিজেরা পেশেন্টরা তো আমার মনে হয় না দোকানে ওষুধ কিনতে যান, এবং সেখানে যদি আমরা বাড়ির গার্জিয়ানদের বা বাড়ির অ্যাসোসিয়েটদের না পাঠিয়ে আমরা যদি বাড়ির কাজের লোককে পাঠাই, তাকে কি সেই ফার্মাসিস্ট দোকানে দাঁড়িয়ে বুঝিয়ে ঠিকঠাক করে দিতে পারবে না। তাহলে কিন্তু দোকানে ফার্মাসিস্ট থেকে সেই পারপাসটা হবে না, কিন্তু সেইটা সম্ভব হবে যদি ইনক্লিনিক ফার্মাসিস্ট আমরা আজকে থেকে দাবি করি। কারণ ফার্মাসিস্ট যারা আছেন তাদের তো একাডেমিক ভ্যালুটাকে আমাদেরকে একটা রিকগনাইজ করতে হবে এবং তাদেরকে আমরা
রিকগনাইজ করিও, তাদের একটা একাডেমিক ভ্যালুর একটা গুরুত্ব আছে। তো সেইটাই যদি থাকবে এবং তাদের যদি কাজটা হচ্ছে কাউন্সেলিং, দ্য কাউন্সেলিং এর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ডাক্তারবাবু চেম্বার। সেটা তো রিটেল দোকান হতে পারে না, কারণ রিটেল দোকানে পেশেন্ট, একটা অসুস্থ মানুষ কোনোদিন ওষুধ আনতে যায় না। তার বাড়ির মানুষ যারা যায় তাদের অধিকাংশ, যদি 50% যদি তার বাড়ির কাজের লোক যায়, তাহলে ফার্মাসিস্ট কি পেশেন্টের বাড়ি গিয়ে কাউন্সেলিং করবে? তাহলে সেখানে তো আমাদের পারপাসটা সবসময় ফার্মাসিস্টের ভূমিকার মধ্যে না না, এটা কি ফার্মাসিস্টের? আমরা তো সবাই বলছি যে কাউন্সেলিংটা ফার্মাসিস্টের ভূমিকা। হ্যাঁ, পেশেন্ট কাউন্সেলিং কখন সম্ভব? মেডিসিনটা কাকে দিচ্ছে? আপনি অসুস্থ হলে কি আপনি দোকানে যান মেডিসিন আনতে? ওভার দ্য কাউন্টারে যে যাবে তাকে কাউন্সেলিং করতে হবে। যেটা যদি আমি আমার বাড়ি, রাইট, আমি সেটাই বলি, সেটা যদি আমি আমার বাড়ির লোককে পাঠাই, কাজের লোকটাকে পাঠাই, সেটা তো রেসপন্সিবিলিটি আপনার। না না, এটা আপনি একটা ড্রাগ আনতে পাঠাচ্ছেন একটা অশিক্ষিত লোককে। না না, আপনি একটা ড্রাগ আনতে পাঠাচ্ছেন, লেখা আছে, লেখা নেই, কিন্তু এটা তো না না, এটা তো বিতর্কের কথা, এটা তো বিতর্ক। বিতর্ক না, আপনি যে পয়েন্টটা তুললেন, আমি আমার প্র্যাকটিক্যাল না, তাহলে আরেকটা কথা বলতে পারি, আমি আরেকটা কথা বলতে পারি। ওভার দ্য কাউন্টারে আমরা যে চেয়ে মেডিসিন গুলো নিয়ে ব্যবহার করি, এটা কি ঠিক? দেওয়াটা কি ঠিক? খাওয়াটা কি ঠিক? না না না, আমি ওইখান থেকে আগে আমার জায়গাটা বলুন। আমার প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা ওভার দি কাউন্টারে যখন মেডিসিন আনতে যাই, একজন অসুস্থ তিনি তো কোনোদিনই যাবেন না, তার জন্য যাওয়া স্বাভাবিক না, রাইট? এবার তার বাড়ি কে যাবে সেটা তো আর দোকান বা অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে দেবে না। আমি আমার যাকে সুবিধা তাকে টাকা দিয়ে প্রেসক্রিপশনটা দিয়ে পাঠালাম। আমার কথা হলো, কাউন্সেলিং যদি একটা পার্ট হয় তাহলে সেটা ইনক্লিনিক নয় কেন? এবং সেইটার দাবি এতদিন অব্দি ফার্মাসিস্টরা কেন করেনি? যে যদি তাদের একটা সৎ উদ্দেশ্য থাকে, পেশেন্ট কাউন্সেলিংটা যদি তাদের উদ্দেশ্য হয়, তাহলে সেটা হোয়াই নট ফ্রম দ্য ক্লিনিক? ডক্টর ক্লিনিকটা হচ্ছে দ্য বেস্ট প্লেস। হ্যাঁ, সেটা না না, আপনি যে কথাটা বললেন, যেখান থেকে রুগী ডাকা হচ্ছে, প্রেসক্রিপশন হচ্ছে, সেটা হচ্ছে বেস্ট প্লেস রুগীকে বোঝানোর জন্য। হ্যাঁ, রুগীকে বোঝানোর জন্য। রুগী তো দাবিটা কেন এতদিন ওঠেনি? এখন কথা হচ্ছে সেই জায়গাটা। আজকে জয়দীপ দা, আমরা একটু অন্য জায়গায় চলে যাচ্ছি আলোচনাটায়। আমি আরেকটা কথা যে কারণে বলতে চাই, আজকে ফার্মাসিস্টরা দাবি করেছে তারাও যাতে ডাক্তারদের মতো পেশেন্টকে দেখতে পারে, ডায়াগনোস করতে পারে, এই দাবিটা কিন্তু উঠেছে এবং এইটার জন্য তারা স্বীকৃতি আদায় করার চেষ্টা করছে। আমি জানি না পেয়েছে কিনা, এইটা উঠেছে। তার মানে তারা সেটা যারা ডক্টরেট তাদের ক্ষেত্রে বোধহয় এটা হবে। না না না, ইরেসপেক্টিভ, এখন অব্দি কোনো ক্যাটাগরি ডি নাকি ডি ফার্মা, বি ফার্মা, এরকম কিছু নেই, গাইডলাইন নেই। আমি যতটুকু আমার জানা আছে, এবার ডক্টরেট ফার্মাসির যারা, তারা প্রেসক্রাইব করতে পারবে। এটা আমি যতটুকু আমি জানি, হয়তো আমার জানাটা সঠিক নাও হতে পারে, কিন্তু আমি যতটুকু শুনেছি। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা দেখুন। এবং আমাদের আরো একটা জায়গা যেটা রয়েছে ফার্মাসিস্টদের, বিভিন্ন প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু ফার্মাসিস্টের একটা বিরাট রোল রয়েছে, যোগাযোগটা বিচ্ছিন্ন, বিশাল রোল। আমি আগেই বলে গেছি, ফার্মাসি ওয়ার্কাররা যে রোলটা প্লে করছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এইখানটাতে তাদের মানে কোন রকম সেই রোলটা ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন? আমি শুনতে পাচ্ছি। আমার এটার জন্যই তো আমাদেরকে নেক্সট মুভমেন্ট করতে হবে। আমাদের আমি সাপোর্ট করছি, আমি ফুললি সাপোর্ট করছি এবং আমি আছি আপনাদের সাথে। যারা এটা নিয়ে মুভমেন্ট করবে তাদের সাথে আমি আছি, ফুললি সাপোর্ট করছি। রেগুলার বেসিসে ধরুন যে কোনো জিনিস, এই যেমন এইডস এর জন্য, পোলিও ভ্যাকসিন, তারপরে ম্যালেরিয়াল বা অ্যান্টি মসকিউটো রিলেটেড যে অসুখগুলো, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ফার্মাসিস্টদের রোল ডিটারমাইন করা আছে।
ডিটারমাইন করা আছে, তবুও সেই জায়গাটা কিন্তু তাদের উপস্থিতি নেই। শুধুমাত্র এই ফার্মেসিতে বা দোকানে এই জায়গাটাই দেখছি আমরা তারা খুব রেস্ট্রিক্টেড। আমার মনে হয় এই জায়গাটা থেকে আমরা ফার্মাসিস্টদের নতুন ভাবে আমরা মনে হয় ওই জায়গাটাকে আরো করতে পারি, কারণ তাদের একাডেমিক ভ্যালু একটা রয়েছে, তাদের শিক্ষাগত এর একটা গুরুত্ব রয়েছে আমাদের হেলথ। আমরা একটু আমি একাডেমিক ব্যাপারটা একটু আলোচনা করে নিই। আমার বক্তব্যটা একটু শেষ করি এইভাবে, যে আমাদের যে বক্তব্যটা শুরু হয়েছিল যে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা, হ্যাঁ হ্যাঁ সেখান থেকে আমরা একটু রিটেল মেডিসিন শপ, সেই জায়গাটাকে আমার পার্টি একটু কনক্লুড করি যে ফার্মাসি অ্যাক্টেই তো ফার্মাসিস্টের অস্তিত্ব, ফার্মাসিস্টের জন্ম ফার্মাসিস্ট অ্যাক্ট, ঠিক আছে? ফার্মাসিস্ট অ্যাক্টের যদি আপনি অবজেক্ট এবং রিজন দেখেন যে কেন ফার্মাসি একটা হলো, সেটা বলছে যে it is further proposed to empower provincial government to prohibit the dispensing of medicine on the prescription of a medical practitioner otherwise than by or under the direct and personal supervision of a registered pharmacist. তাহলে মেইনলি হচ্ছে ডিসপেন্সিংটা যেন আন্ডার সুপারভিশন অফ এ ফার্মাসিস্ট, রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়। এটা হচ্ছে একটা বিশেষ জায়গা ফার্মাসি, ঠিক আছে? সেখানে রোল তাহলে কি রোল, মানে ফার্মাসিস্টের রোল হচ্ছে ডিসপেন্সিং এর মধ্যে বোঝানোর ব্যাপারটাও থাকবে, জানানোর ব্যাপারটাও থাকবে, শেখানোর ব্যাপারটাও থাকবে, ঠিক আছে? আর তার আগে যেটা আছে কম্পাউন্ডিং যদি প্রয়োজন, এর বাইরে কিন্তু কোনো প্রভিশন ফার্মেসি অ্যাক্টে নেই। তাহলে আমার বক্তব্য, আর ডিসপেন্সিং এ তো প্রশ্নই ওঠে না, তার মধ্যে প্রত্যেকটা লাইসেন্সে স্ট্যাম্পিং করা থাকে নো ডিসপেন্সিং, ঠিক আছে? এইবার আমাকে বলুন তো ডিসপেন্সিং হচ্ছে, যদি হচ্ছে না তাহলে ফার্মাসিস্টের প্রয়োজন, আইনত ফার্মাসিস্টের প্রয়োজনই থাকে। আইন ফার্মাসিস্টের তো কোনো রোল নেই, আইনত কোনো রোল নেই, রোল একমাত্র হচ্ছে ডিসপেন্সিং, যার না কম্পাউন্ডিং। ডিসপেন্সিংটা ইনক্লুডস কম্পাউন্ডিং করে যদি আপনি সাপ্লাই করেন দ্যাট ইজ কল্ড ডিসপেন্সিং, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দেখুন মেনলি ডিসপেন্সিংটাকে এখানে তো রিজন অবজেক্টের মধ্যে আপনি ফার্মেসি অ্যাক্ট খুলবেন, তার প্রথম পাতায় আপনি অবজেক্ট পাবেন, অবজেক্টে পরিষ্কার লেখা আছে যে এইটাকে কন্ট্রোল করার জন্য ফার্মেসি অ্যাক্টের তৈরি। তাহলে যেখানে ডিসপেন্সিং হচ্ছে না বা কম্পাউন্ডিং এর প্রশ্ন নেই, সেখানে ফার্মাসিস্টের রোল কোথায় আইন? এই প্রশ্নটা রেখে আমার বক্তব্য শেষ। হ্যাঁ, আপনি অলোকবাবু আপনি যে অ্যাঙ্গেল থেকে কথাটা বললেন, হ্যাঁ সত্যি বাস্তব কথা, যদি আমার ডিসপেন্সিং এন্ড কম্পাউন্ডিং এর ব্যাপারেই যদি না থাকে, আর এখানে বলা হচ্ছে ফার্মাসিস্টের রোল হচ্ছে ডিসপেন্সিং এন্ড কম্পাউন্ডিং, তাহলে এই দুটোই যদি না থাকে একটা ফার্মেসি কেমিস্ট শপে, তাহলে ওই জায়গাটা ফার্মাসিস্টের প্রয়োজনীয়তাটা আসছে কেন? এটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ, যার জন্য দেখবেন ফার্মাসি আপনার এটাই প্রশ্ন তো? হ্যাঁ একদম তাই, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। যার জন্য দেখবেন ফার্মাসি অ্যাক্টের মধ্যে কোনো রোল অফ ফার্মাসিস্ট বলে কিছু নেই, শুধু বলে দেওয়া আছে যে পেনাল প্রভিশনে বা ডিসপেন্সিং বাই আনরেজিস্টার্ড পার্সন, সেখানে বলছে নো পার্সন আদার দ্যান এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট শ্যাল কম্পাউন্ড, প্রিপেয়ার, মিক্স অর ডিসপেন্স এনি মেডিসিন অন দ্য প্রেসক্রিপশন অফ এ মেডিকেল প্র্যাকটিশনার। এটা ভায়োলেট করলে সে পেনালাইজ। তাহলে এইটাই তো রোল, তার বাইরে তো রোলই নেই। তাহলে একটা প্রিপেয়ার্ড মেডিসিন, একটা রেডিমেড মেডিসিন, সেটা তো ডিসপেন্স করা হলো কি? যে ডিসপেন্সিং তো নয়, তার কারণ যদি সেইটাই যে ডিসপেন্সিং হয়, তাহলে তো দেখুন ওই ওর মধ্যে নো ডিসপেন্সিং তো লেখা রয়েছে লাইসেন্সটাই তো ইনভ্যালিড হয়ে গেল। লাইসেন্স এখন পরিষ্কার নো ডিসপেন্সিং লিখে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইটা ব্যাচে যদি ডিসপেন্সিং হয় তাহলে তো প্রথম ফার্মাসিস্ট থাকলেও তো ভায়োলেশন হয়ে গেল। মনে করুন ফার্মাসিস্ট আছে কিন্তু তবু আমি তৈরি ওষুধটা বিক্রি করলাম, তার মানে তো ডিসপেন্সিং যদি হয় তাহলে তো নো ডিসপেন্সিং লেখা থাকলে সেটা তো ভায়োলেশন অফ লাইসেন্স হলো, লাইসেন্স কন্ডিশন। ঠিক ঠিক। তাহলে এইবার আপনার উত্তর। বলুন, আগে আমাকে বলছেন? এইটারই আপনার হ্যাঁ বলুন, আমাকে বললেন? বলুন। হ্যাঁ বলছি এইটাই আপনার মতামত, এটাতে মানে আপনি সহমত পোষণ করছেন? না ঠিক আছে, আপনি আপনার মতামত তো আপনি জীবনে এখানে ডিসপেন্সিং কম্পাউন্ডিং এ যদি ব্যাপারে নাই থাকে ডিটেইলস, ফার্মাসিস্টের কি ভূমিকা, তাহলে ফার্মাসিস্টের কি ভূমিকা? ওখানে এখানে প্রথমে বললেন ওই সাপ্লাই লেখার এগেইনস্টে, আপনি বললেন না ওখানে বোঝানোর ব্যাপার আছে, সেটা দেখুন আলটিমেটলি করছে না।
আছে না, যেখানে আইন যদি পারমিশন দেয়, তো যেমন আপনাকে বললাম হ্যাঁ 20A বা ওই রকম 21A তে যেখানে হ্যাঁ প্রভিশন আছে সি উইদাউট হ্যাঁ ফার্মাসিস্ট লাইসেন্স, যত ওষুধ বিক্রির তো প্রভিশন আছেই ফার্মাসিস্ট, অতএব সব ক্ষেত্রে হ্যাঁ এটা অ্যাপ্লিকেবল নয় যে ফার্মাসিস্টকে থাকতেই হবে, বুঝতে পারছি। এবং শিডিউল এখন কে, এই শিডিউল ব্যাপারটা ডি, যে যেমন শিডিউল আচ্ছা শিডিউল ঠিক ডি ঠিক আচ্ছা অলোক যেমন দা, আজকে শিডিউল আমরা কে আজকে সময়ের শিডিউল শেষ কে দিকে চলে আছে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সময়, আমার হ্যাঁ, বক্তব্য আজকে তো এটা তো এটা। একটা বিস্তৃত বিষয়, এবং আমরা আজকে একটা জায়গায় পৌঁছেছি, সেটা হচ্ছে লাইসেন্সে যে ধরনের নিয়ম কানুন দেওয়া হচ্ছে নো ডিসপেন্সিং, এবং নো ডিসপেন্সিং যদি থাকে তাহলে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তাটা কোথায়? ফার্মাসিস্ট তো ডিসপেন্সিং থাকলে তবেই না ফার্মাসিস্টের প্রয়োজন। তার মানে আইনটাই, একটা আইন নিজেকে ভায়োলেট করছে। তো সেটা তো গেল আইনের ব্যাপার, আইনের সেটা দেখবো আমরা। আমরা আজকে অনেকটাই আমাদের যুক্তিকে প্রতিষ্ঠা দিতে পেরেছি। এখন আমরা একটা জায়গায় আপনার কাছে ছোট্ট করে প্রশ্ন করে নেব অলোকদাকে, যে এই যে ট্রেনিং এর ব্যাপারটা আমরা করছি, অলোকদা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে, আমরা যে, হ্যাঁ, এই যে রিটেলার যারা আছেন, দীর্ঘদিনের অভিজ্ঞ রিটেলার, তাদের তো দোকান তো চালাতেই হচ্ছে, ফার্মাসিস্টদের সাহায্য তো পাওয়া যায় না। সেক্ষেত্রে তারা যদি ট্রেন্ড হয়, সেক্ষেত্রে সমাজেরও সুবিধা, তাদেরও লাভ, দোকানদারিটাও করা যায়, ভুল ওষুধ যাওয়ার সম্ভাবনাটাও কমে, একটু শিক্ষা থাকলে পরে তার কনফিডেন্সটাও বাড়ে। তো সেই ব্যাপারে আপনি একটা অনেকদিন ধরে কাজ করছেন একাডেমি অফ ফার্মাসি ম্যানেজমেন্ট অ্যান্ড গাইডেন্স এর নামে, এবং একটা ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট কোর্স, যেটা আপনারা চালিয়েছেন দীর্ঘদিন ধরে চলেছে, এখনো টুকটুক করে ব্যাপারটা চলছে। তো এই যে ব্যাপারটা, এইটা আপনাদের ঠিক অবজেক্টটা কি, কতদূর নিয়ে যেতে, বা কোর্সের ব্যাপারটা আপনারা কিভাবে সেট করেছেন, কোথায় নিয়ে যেতে চাইছেন, এটা কি উদ্দেশ্য, এটা নিয়ে একটু যদি বলেন। আমার প্রাথমিক বক্তব্য হচ্ছে যে কোনো শিক্ষাই কিন্তু একটা মানুষের মূলধনের মতো, সেই মানুষকে আরো আপগ্রেড করে, আরো উন্নত করে তোলে, যে কোনো শিক্ষায়। অতএব শুধু এই শিক্ষা নয়, যে কোনো শিক্ষা। এইবার এই ওষুধ কিন্তু একটা বিশেষ কমোডিটি, এবং বেশিরভাগ ক্ষেত্রে লাইফ সেভিং, জীবনদায়ী। তার জন্য এইটা নিয়ে যে ডিল করবে, এইটা যে কেনাবেচা করবে, তাকে শিক্ষিত হওয়াটা বিশেষ প্রয়োজন, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে সেই শিক্ষাটা কোন শিক্ষা হবে, কতটা হবে? যেমন আজকের দিনে যারা ফার্মাসিস্ট হন, সো কল্ড এই পিসিআই রেগুলেশন অনুযায়ী, তাতে দেখবেন যে শিক্ষাটা দেওয়া হয়, তার বেশিরভাগ শিক্ষাটাই কম্পাউন্ডিং বেস, ওষুধ কিভাবে তৈরি হয়, অমুক তমুক, এর সঙ্গে তার অনেকটা চলে যায়, যেটা তার সারা জীবনে, যদি সে কোনো ফার্মেসিতে ড্রাগ শপে কাজ করে, তাহলে কোনোদিনই তার সেটা কাজে লাগে, তাহলে সেটা আননেসেসারি কেন দেয়া? অতএব এটা ওয়েস্টেজ অফ টাইম, মানি, এনার্জি, সবকিছু, ম্যান পাওয়ার, এইগুলোকে নিয়ে ভাবার সময় আছে, ভাবার দরকার আছে। সেই এডুকেশনটা কি এডুকেশন? এডুকেশন বিশেষ দরকার। এডুকেশন আমি বলছি না মানে এক্সাক্ট ফার্মাসিস্টের রোল নেই বা প্রয়োজনীয়তা নেই, ওই জায়গা থেকে যদি কেউ ভেবে ফেলেন যে আমি চাইছি যে কোনো লোকই ওষুধ দিয়ে ব্যবসা করুন, তা কিন্তু নয়। ওষুধ কেনা বেচা করুন, এটা হওয়া কখনোই যুক্তিসঙ্গত না। কেন, ওষুধ একটা বিশেষ কমোডিটি, যেটা জীবন মরণের সঙ্গে সরাসরি যুক্ত। অতএব এটা নিয়ে ছেলে খেলার বিষয় না, শিক্ষিত মানুষই করুক, কিন্তু কি শিক্ষা হবে, কতটা হবে, সেইটা বিশেষভাবে তৈরি করা, এবং প্রয়োজনীয় শিক্ষাগুলো দিয়ে একমাত্র অত্যাধিক অনেক শিক্ষা শিক্ষিত করে শুধু এটা কাজে লাগিয়ে দিলাম, সারা জীবন তার কোনো কাজেই লাগলো না বেশিরভাগটা, এটা আমার মনে হয় ঠিক। সেটা এবং আমরা যেটা চালাচ্ছি সেটা কোর্সটাও সেইভাবেই তৈরি করা, যাতে একদম দোকান, হ্যাঁ, সেইভাবেই তৈরি করা কোর্সটা, সিলেবাসটা, এবং আমার ধারণা অসাধারণ। এবং সেখান থেকে তারপরে দেখবেন অনেকেই ডেভেলপ করেছে এটা নিয়ে। এখন সেগুলোকে মেনশন এখানে করা উচিত কিনা আমি জানি না, অনেকেই সেগুলোকে দেখেছেন, সেগুলোকে ভাবছেন। হ্যাঁ, এরকম অনেক কিছুই আছে ওতে। এবং আমি এটাও বলছি আপনাকে, বি ফার্মও যারা পড়েছেন, পাস করে আমাদের কোর্স করে গেছে। ঠিক, মানে ওষুধের ব্যাপারটা বা রিটেল ট্রেডের ব্যাপারটা এত শেখানো হয় না, এত ভাবে শেখানো, মানে শুধু এইটারই ওরিয়েন্টেশনটা এইটারই, মানে একটা খুচরো ওষুধের দোকান কিভাবে চালাবে, এবং সেই চালাতেই কি কি আমার জানা, চেনা, শোনা, বোঝা দরকার। আচ্ছা, আজকে শেষে তাহলে আমি শেষ প্রশ্ন সবাইকে করি। আজকে ফার্মাসি ওয়ার্কার্স ডে, খুব আনন্দের দিন ফার্মাসি ওয়ার্কার্সদের পক্ষে। আপনাদের তিনজনকেই বলবো খুব সংক্ষেপে ফার্মাসি ওয়ার্কার্সদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন আজকে। অলোকদা। জিনিসটা হচ্ছে জয়দীপদা। আচ্ছা জয়দীপদা বলুন। আমাদের মেন ব্যাপার হচ্ছে, আমরা আজকে এই
বোধহয় সেলিব্রেট করছি। এটা সম্ভবত 13তম বর্ষ, 2008 থেকে সম্ভবত এটা শুরু হয়েছে। সবচেয়ে ব্যাপার হচ্ছে এইটার যে আমরা যখন প্রথম দিকে শুরু করেছিলাম অনেক উদ্দীপনা নিয়ে, অনেক আশা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু দিনে দিনে বিভিন্ন জায়গায় এটা কমতে শুরু করেছে। এটাতে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে রিটেল দোকানদাররা তাদের সমস্যা নিয়ে হয়তো সবসময় চিন্তা ভাবনা করে না বা করতে চান না, যেটা খুব ভয়ঙ্কর। ফার্মেসি ওয়ার্কার যেটা হচ্ছে একটা সিম্বলিক, এইটার মধ্যে দিয়ে কিন্তু একটা প্রতিনিয়ত আন্দোলন, সেইটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। সবসময় যে আন্দোলনটা ফার্মাসিস্ট নিয়ে হবে তা নয়। আজকে যেমনি ফার্মাসিস্টের থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ই ফার্মেসি, যেটা নিয়ে আমরা আর এখানে কোনো কথা বাড়াচ্ছি না। তার মানে কথা হচ্ছে যে ফার্মাসি এই ওয়ার্কারদের জায়গা আরো থেকে সচেতন যদি, হতে বলছেন। হ্যাঁ এটাতে সচেতন, এটা হচ্ছে একটা সিম্বলিক। একটা দিন আমরা সেলিব্রেট করছি, বাকি 364টা দিন কাজ করব, তার একটা রেজলিউশন এখান থেকে নেওয়া, সেই জায়গাটা কিন্তু আমরা করি না। আর তাদের আরো সচেতন ফার্মাসিস্টে হওয়া কিন্তু দরকার। মূল সমস্যা নয়, তার জন্য কিন্তু ফার্মেসি আরো অনেক ওয়ার্কারদের সমস্যা নয়, ঠিক। অনেক সমস্যা। হ্যাঁ, মানে ট্রেডের সেইগুলোকে টোটাল নিয়েও সমস্যা, ভাবতে ঠিক হবে। ট্রেডের ঠিক টোটাল ঠিক। সমস্যা, সেই জন্যই ফার্মেসি ঠিক। ওয়ার্কার। অলোক বাবু। হ্যাঁ, ফার্মেসি ওয়ার্কার্স ডেকে মানে সমস্ত ফার্মেসি ওয়ার্কারদের শুভেচ্ছা জানাই আজকের দিনে। তারা আরো শিক্ষিত হয়ে উঠুক, আরো ভালো মানুষকে সার্ভিস দিন, মানুষ যেন তাদের সার্ভিসটা মনে রাখে এবং সত্যি তো মনে রাখেন। তার কারণ হচ্ছে আজ পর্যন্ত আমি শুনিনি যে পাড়ার ওষুধের দোকানে এই ডোনা জগাইদা বা মাধাইদা কোনো ভুল ওষুধ দিয়েছে এবং কোন sector? প্রয়োজনে অপ্রয়োজনে, হ্যাঁ প্রয়োজনে অপ্রয়োজনে তারা ওষুধ দিয়ে ঠিক কাজটি করেছেন, এটা বেশিরভাগই দেখা যায়। এবং 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 তারা বন্ধুর মতোই কাজ করে, মানে সমাজ বন্ধু বলে আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি তার সঙ্গে এরাও যুক্ত হবেন বা হওয়া উচিত। হ্যাঁ, তারা আরো আরো সমৃদ্ধ হন, অন্তত জ্ঞানের দিক থেকে, সার্ভিসের দিক থেকে। খুব খুব ভালো। শ্যামসুন্দর বাবু। হ্যাঁ, আজকে যে ফার্মেসি ওয়ার্কার ডেটা আমরা পালন করছি 6ই সেপ্টেম্বর, এ তো এই আগেও আমি বলেছি খুব ভালো উদ্দেশ্য, এবং এটা পালন প্রতি বছরই হোক, এটা আমি মনে প্রাণে কামনা করি। কিন্তু এখানে এই যে আমাদের অলোকবাবু বললেন যে আমাদের এই যে একাডেমি যে পড়েছেন, ওনার তত্ত্বাবধানে চলছেন, বা সেই এই ঠিক সেম চিন্তা ভাবনা নিয়ে আমি করেছিলাম যে আমরা কয়েক হাজারকে ট্রেনিং দিয়েছিলাম ফার্মেসি প্রফেশন অ্যান্ড কমিউনিটি হেলথ হিসাবে। কারণ ফার্মেসি চালাতে গেলে ডার্ক স্টোর ম্যানেজমেন্ট, তার পার্চেজিং, সেলিং, প্রিজার্ভেশন এবং ওষুধের ডোজ, অনেক কিছুই জানা দরকার আছে। এটা শুধু ওষুধের দোকানে কাজ করেই যে শেখা যায়, এটা কিন্তু আমি বিশ্বাস করতে রাজি নই। কারণ এইটা করতে গেলে একটা বিশেষ একটা ট্রেনিং দরকার। সে ট্রেনিং এর একটা সিলেবাস, নির্দিষ্ট একটা সিলেবাস থাকবে, তার একটা পদ্ধতি থাকবে, এবং তার একটা টিচারের মাধ্যমে যারা আমাদের অভিজ্ঞ আছেন, বিফার্ম, এমফার্ম, যে সকল টিচারদের আমরা করাতাম কোর্সটা, তাদের মাধ্যমে তারা এই ট্রেনিংটা পেয়ে থাকেন, এটা আমরা সর্বতক্রমে আপনাদের একটা প্রচেষ্টা ছিল, আমি জানি। আমাদের আপনাদের একটা প্রচেষ্টা হ্যাঁ, ছিল, আমরা চেষ্টা করি যে এটা হয়েছে, প্রচুর দিয়েছি, ট্রেনিং দিয়েছি। কিন্তু আমি এখানে একটা ছোট কথা বলার আছে আমার, যে মালিক যারা আছেন তারা কিন্তু এই ট্রেনিংটা তারা খুব একটা ইন্টারেস্ট দেখায়নি। আমাদের বললেন যে আরো সচেতন হওয়া দরকার। হ্যাঁ, কি হবে এই ট্রেনিং নিয়ে? আমরা অনেক কিছু শিখে ফেলেছি, অনেক কিছু জানি, আমরা এই কি হবে এই ট্রেনিং দিয়ে? যার ধরুন আমরা অনেকটা উদ্যোগ নিয়ে, জয়দীপ বাবু, পিটিএবি, ফার্মাসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমার সংগঠন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিং করে মালিকদের আমরা বোঝাবার, ওয়ার্কারদের বোঝাবার চেষ্টা করেছি। দেখুন, শেখার শেষ নেই। আর আমরা এমন একটা প্রফেশন নিয়ে আমরা এই পরিষেবাটা দিচ্ছি, হ্যাঁ, এখানে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। আমরা কিন্তু বিষ নিয়ে খেলা করি, পয়জন নিয়ে খেলা করি। সেই জন্য আপনাদের এই ট্রেনিংটা জারি থাকুক,
এই ট্রেনিংটা আপনাদের জারি হ্যাঁ, থাকুক, আমরা আপনাদের আশা প্রচেষ্টাও করি জারি থাকুক। ট্রেনিংটা যেন চালু থাকে, ট্রেনিংটা আশা করি যেন সমাজের চালু থাকে এবং হ্যাঁ ট্রেনিংটা সবাই চালু রাখুন। প্রতিটি ফার্মেসি ওয়ার্কার এবং ফার্মেসি ওনার যারা আছেন সকলের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা এই ট্রেনিংটা সকলে নিন এবং আমরা পরবর্তীকালে যে মানে দাবি দাওয়া নিয়ে বা আপনাদের কিছু পেয়ে মানে স্বীকৃতির জন্য বা আপনাদের একটা সামাজিক বা সরকারি একটা স্বীকৃতি পত্র যাতে আপনারা পেতে পারেন, তার জন্য আমরা আগামী দিনে যে আন্দোলনে যাব সেই আন্দোলনেও আপনারা সকলে সামিল হবেন, তাহলে হয়তো আমাদের আশাটা পূর্ণ হবে। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, চারজনকেই অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় শেষ হয়ে এসছে, আমরা প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম।